আজকে আমরা শুরু করছি ইলেকট্রনিক্স ডিভাইসেস এই চ্যাপ্টারে, যেটা অর্ধপরিবাহী। তার ট্রানজিস্টার যে পোর্শনটা আছে সেই পোর্শনটা আমরা পড়বো। এর আগে তোমাদের পিএন জাংশন এবং সেগুলো অন্যান্য যে ডায়োডগুলো হয়, সোলার সেল, লাইট এমিটিং ডায়োড, ফোটো ডায়োড, এগুলো পড়িয়ে দিয়েছি, জেনার ডায়োড। তো আজকে দেখে নিই, এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশ কিছু অঙ্ক আমাদের শিখতে হবে এবং সূত্রগুলো বুঝে নিতে হবে। তো ট্রানজিস্টার কি জিনিস এবং আমরা এখানে যেটা পড়বো মেইনলি সেটাকে বলা হয় বিজেটি। বাইপোলার জাংশন ট্রানজিস্টার। বিজেটির ফুল ফর্ম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টার। মানে এখানে দুটো ইনপুট একটা আউটপুট হবে, বা দুটো আউটপুট একটা ইনপুট হবে, মানে তিনটে অংশ থাকে। তো ট্রানজিস্টারের ক্ষেত্রে তিনটে অংশ নিয়ে তৈরি হয়। দু রকম ট্রানজিস্টার, একটা হচ্ছে এনপিএন, একটা পিএনপি। কি করা হয়, একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের তিনটে পার্ট আমরা দেখতে পাচ্ছি। তো এদিকে ট্রাইভ্যালেন্ট ডোপিং করব, এদিকেও ট্রাইভ্যালেন্ট ডোপিং করব, আর মাঝখানে করব পেন্টাভ্যালেন্ট। তো তিনটে যে অঞ্চল, তাহলে এটা হলো পিএনপি। তিনটে অঞ্চল, এটা একটা রিজিয়ন বা অঞ্চল, এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন। সিমিলারলি আর একটাও হতে পারে এনপিএন, মানে দু সাইডে আমাদের পেন্টাভ্যালেন্ট ডোপিং করতে হবে, আর মাঝখানের যে অঞ্চল, সরু অঞ্চলটা, সেখানে আমরা ট্রাইভ্যালেন্ট ডোপিং করব। তো প্রত্যেকটা অঞ্চলের একটা করে নাম আছে। প্রথম যে অঞ্চল সেটা বলে এমিটার বা নিঃসারক, আর মাঝখানেরটা বলা হয় বেস বা ভূমি, আর লাস্টেরটা হলো কালেক্টর। এদিকেও তাই, এমিটার, বেস, কালেক্টর। এটা হচ্ছে নিঃসারক, মানে যেখান থেকে এমিট করবে। বি হলো বেস বা ভূমি, আর সি হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক। তাহলে একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে তিনটে অঞ্চল দু রকমের হতে পারে। ছবিটা দেখো, এই ঘরটা একটু ছোট, এটা বড় এঁকেছি, এখানেও তাই, এটা ছোট এটা বড়। এই দুটো কিন্তু সমান আঁকলে চলবে না, বইতে এটা মেনটেন করে না আঁকার সময়, কোনো কোনো বইতে করে, তো এটা খেয়াল রাখবে। তাহলে এখানে এটার ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে মেজর ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এখানেও মেজর ক্যারিয়ার ইলেকট্রন, এখানে মেজর ক্যারিয়ার হচ্ছে হোল। সিমিলারলি এর ক্ষেত্রে মেজর ক্যারিয়ার প্লাস হোল, মেজর ক্যারিয়ার ইলেকট্রন, মেজর ক্যারিয়ার হোল। তো মনে রাখতে হবে যেটা এমিটার আর কালেক্টর। এমিটারে যে কনসেন্ট্রেশন বা ঘনত্ব সব থেকে বেশি কালেক্টরের তুলনায়, আর সবচেয়ে কম কনসেন্ট্রেশন বা হচ্ছে আধান ঘনত্ব বা ইলেকট্রন ঘনত্ব বা হোল ঘনত্বের ক্ষেত্রে সেটা সব থেকে কম। ঠিক আছে, তাহলে আমরা ডোপিং যখন করব সেভাবেই করব, এটা কিন্তু উল্টোভাবে ইউজ করা যাবে না। মানে এমিটার ফিক্সড, কালেক্টর ফিক্সড, এমিটার কালেক্টর কিন্তু উল্টে গেলে চলবে না, ট্রানজিস্টর অ্যাকশন সেখানে কাজ করবে না। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা যখন কি করে এটা কাজ করে এবং তার চিহ্নগুলো কি সেটা বুঝে নিতে হবে। তো ট্রানজিস্টরকে, এনপিএন ট্রানজিস্টরকে, এখানে তার ডেফিনেশনটা কি হবে, তার মানে দুটো পি টাইপের মাঝখানে একটা এন টাইপকে আমরা স্যান্ডউইচ করেছি, যেমন স্যান্ডউইচ করা হয় মাঝখানে একটা জিনিস দিয়ে, লাইক দিস। দুটো পি টাইপের মাঝখানে একটা এন টাইপ স্যান্ডউইচ করা হলে, বা দুটো এন টাইপের মাঝখানে যদি একটা পি টাইপকে স্যান্ডউইচ করা হয়, তখন তাকে বলা হচ্ছে ট্রানজিস্টর বাইপোলার জাংশন ট্রানজিস্টর। কেন বাইপোলার বলে, দেখো আমরা যখন ট্রানজিস্টরকে ব্যবহার করবো, যদি আমরা এখানে ব্যাটারি যুক্ত করি, মানে বায়াসিং করি, বায়াসিং এর ক্ষেত্রে দেখো এই দিকটাকে সবসময় মনে রাখবে। তোমাদের ছবি আঁকার সময় বাঁ দিক যেটা হবে সেটা হচ্ছে ইনপুট, ডান দিকটা হচ্ছে আউটপুট। তো ব্যাটারি যুক্ত করার সময়
তাহলে এই দিকটা থাকবে হচ্ছে ফরওয়ার্ডে, আর এই দিকটা থাকবে রিভার্সে। রিভার্স মানে হচ্ছে n এর সঙ্গে প্লাস, আর ফরওয়ার্ড মানে n এর সঙ্গে মাইনাস। এটা আমাদের মেনটেন করতে হবে। তাহলে এই দিকটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর এটা হচ্ছে রিভার্স বায়াস। সিমিলারলি এই দিকটা ফরওয়ার্ড বায়াস। কিভাবে? যদি আমরা পিএনপি কে করি, this is forward bias and this is reverse bias. এভাবে আমাদের ট্রানজিস্টরে ব্যাটারি কানেক্ট করতে হবে। তো তাই যদি হয় তাহলে দেখো এখানে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইসি, কানেক্টর কারেন্ট। এখান দিয়ে যাবে আইবি, বেস কারেন্ট, দুটো জুড়ে দিক দিয়ে বেরোবে এমিটার কারেন্ট। তাহলে এর ক্ষেত্রে কারেন্টটা নেগেটিভ হিসাবে আমরা ধরছি, যেহেতু আমাদের কারেন্টটা বেরোচ্ছে। আর এর ক্ষেত্রে কি এমিটার কারেন্টটা এদিকে গিয়ে দুটো ভাগ হয়ে যাচ্ছে, এদিকে আসছে কালেক্টর কারেন্ট, এদিকে বেস কারেন্ট। মানে এখান থেকে আমরা যদি প্লাস দিই তাহলে এখান থেকে হোলগুলো যাবে বেস অঞ্চলে গিয়ে, বেস অঞ্চলে ডোপিং কম করা হয়। মনে রাখতে হবে বেস বা ভূমি অঞ্চলের ডোপিং এর মাত্রা সর্বনিম্ন হয়। যাতে করে যখন এখান থেকে মেজর ক্যারিয়ার গুলো যাচ্ছে গিয়ে এখানে রিকম্বিনেশন হচ্ছে, নিউট্রালাইজড হয়ে যাচ্ছে, দেখা গেল 100% পাঠালে তার মধ্যে 5% এখানে রিকম্বাইন্ড হয়ে এখান দিয়ে ফিরে চলে এলো, বাকি 95% এখানে চলে গেল। মানে ম্যাক্সিমামটা যেন এখানে কালেক্টরে পৌঁছতে পারে। আর এমিটারের ক্ষেত্রে এমিটার বা নিঃসারকের এমিটার আর কালেক্টরের মধ্যে, এমিটারের ক্ষেত্রে নিঃসারকের ডোপিং এর মাত্রা বেশি বা সর্বোচ্চ হয়। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে তার একটা পার্ট এই দিক দিয়ে ফিরে এলো, বাকিটা এই দিক দিয়ে যাচ্ছে। তার মানে আবার এর ক্ষেত্রে কালেক্টর থেকে যে ইলেকট্রনগুলো যাচ্ছে তার এখানে কিছুটা রিকম্বাইন্ড হলো, এদিক থেকে আসছে, আবার এদিক থেকে কিছু ইলেকট্রন হলো তারা রিকম্বাইন্ড হয়ে চলে এলো আমার এমিটার কারেন্ট চলবে। তার মানে এর ক্ষেত্রে এমিটার কারেন্টটাকে পজিটিভ ধরা হয়, এই দুটোকে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি ফর তাহলে এনপিএন ট্রানজিস্টরে আইটা হচ্ছে নেগেটিভ কারেন্ট, আইবি, আইই, আইসি এই দুটো হচ্ছে পজিটিভ। তাহলে টোটাল যেটা হবে আইই প্লাস আইবি, তিনটে কারেন্ট যোগ করলে সব সময় জিরো হবে। তিনটে কারেন্ট যোগ করলে টোটালটা জিরো হবে, কারণ এখানে লস অফ চার্জ জিরো। তার মানে এটা যেহেতু নেগেটিভ, তাহলে হিসাব মতন আমরা লিখতে পারি আইই সমান আইবি প্লাস আইসি। কারেন্টের যদি পোলারিটির বিচার করি তাহলে এটা লিখতে পারি, এটা দু ক্ষেত্রে যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে টোটাল কারেন্ট যেটা জিরো, কারণ তার মধ্যে আর
পিএনপির ক্ষেত্রে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আইটা পজিটিভ, আইবি আর আইসিটাকে আমরা নেগেটিভ হিসাবে ধরছি কারণ সেগুলো বেরিয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে, আর এটা ইনপুট হচ্ছে, দ্যাট ইজ প্লাস। এক্ষেত্রেও কিন্তু তিনটে যোগ করলে 0 আসবে। অর্থাৎ যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে এমিটার কারেন্ট ইকুয়ালস টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, আই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। তাহলে এই সূত্রটা আমাদের পরিষ্কার করে লিখে দিই। তাহলে আই সমান হবে আইবি প্লাস আইসি। ট্রানজিস্টরের যেটা মেন ফর্মুলা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এরপর দেখো যেটা আসছি, ট্রানজিস্টরকে আমরা এনপিএন আর পিএনপি চিহ্নটা কেমন, যেমন পিএন জাংশনের ডায়োডের চিহ্ন এঁকেছিলাম সেটা আমরা কি করে করব, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা দেখাতে হবে, যখন আমরা আঁকবো ছবিটা হবে এরকম। This is emitter, this is base and this is collector. এটা গোল দিয়ে দিতে হবে। যদি এটা আমরা পিএনপি আঁকি, পিএনপির ক্ষেত্রে এখানে একটা তীর দেবো কারণ এখানে কারেন্টটা ঢুকছে। তাহলে এটা আমরা কার চিহ্ন রাখলাম, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের প্রতীক। পিএনপি ট্রানজিস্টরকে আমরা এভাবে আঁকবো, এমিটারের তীরটা ভিতর দিকে থাকবে। আর এনপিএন এর ক্ষেত্রে কেমন হবে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এনপিএন এর ক্ষেত্রে এখানে এমিটার থেকে কারেন্টটা বের হচ্ছে, দ্যাট ইজ তীরটা আউটওয়ার্ড। তাহলে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের প্রতীক। তাহলে বোঝা গেল, আশা করি বোঝাতে পেরেছি কোনটা এমিটার, কোন ক্ষেত্রে তীরটা ভিতরে হবে, কোন ক্ষেত্রে বাইরে হবে, এনপিএন আর পিএনপি ট্রানজিস্টর। ওকে, তো এই হচ্ছে আমাদের দু রকম ট্রানজিস্টর। তা বাইপোলার কেন হলো, এর ক্ষেত্রে দেখো একটা আউটপুট দুটো ইনপুট, বা এটার ক্ষেত্রে একটা ইনপুট দুটো আউটপুট। সব সময় যা হবে যদি ইনপুট একটা করি আউটপুট দুটো হবে, দ্যাট ইজ বাইপোলার জাংশন ট্রানজিস্টর। দুটো পোল আছে, দুটো আউটপুট বা দুটো ইনপুট দিলে, দুটো আউটপুট যদি পাই তাহলে একটা ইনপুট, আর একটা ইনপুট দিলে দুটো আউটপুট পাচ্ছি, দ্যাট ইজ বাইপোলার জাংশন ট্রানজিস্টর। সিমিলারলি আমরা বলতে পারি পিএন জাংশনকে বলতে পারি ইউনিপোলার ডিভাইস, ইউনিপোলার ডিভাইস বলা যেতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া, এবং তার ক্ষেত্রে সবসময় আই সমান আইবি প্লাস আইসি এই রিলেশনটা কিন্তু মেনে চলবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তো সহজ জিনিস, একটু ভালো করে ছবিগুলো প্র্যাকটিস করবে তাহলেই দেখবে পেরে যাচ্ছে। এরপর আমাদের যেটা এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই যে ব্যাটারিটা যুক্ত করেছি আমরা, ব্যাটারি কানেকশনটা কিভাবে করতে পারি। যদি ব্যাটারিটা এই যে দুটো তড়িৎ কোষ এখানে যুক্ত করেছি তারা দুটোই বেসের সঙ্গে যুক্ত থাকে, তখন সেটাকে বলা হবে কমন বেস বর্তনী বা সার্কিট, সাধারণ ভূমি বর্তনী। যদি দুটোই এমিটারের সাথে যুক্ত থাকে সেটা হলো কমন এমিটার সার্কিট বা সাধারণ নিঃসারক সার্কিট বর্তনী। আর আমাদের এটাই আছে দ্বিতীয়টা। আর একটা কি বললাম, কমন কালেক্টর, কালেক্টরের সঙ্গে যদি যুক্ত থাকে তখন সেটা আমরা বলবো সাধারণ নিঃসারক সংগ্রাহক বর্তনী বা কমন কালেক্টর সার্কিট। তো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেটা আছে, যেটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে কমন এমিটার বর্তনী, সেটাই আমরা এবার দেখব। তো দেখো সাধারণ নিঃসারক বর্তনী চিত্র কেমন হয় সেটা আমাদের এবার দেখে নিতে হবে। তার ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা মনে রাখবো, মেন সূত্র আই সমান সবসময় আমাদের আইবি প্লাস আইসি, ট্রানজিস্টরের বেসিক সূত্র। তাহলে আমি লিখে রাখি মেন ফর্মুলা ট্রানজিস্টরের, আই হবে এমিটার কারেন্ট সবসময় আইবি আর আইসির যোগফলের সমান হবে। তো আমরা এবার আঁকতে চলেছি সাধারণ নিঃসারক বর্তনী, কমন এমিটার সার্কিট।
ট্রানজিস্টর মেইনলি ব্যবহার করা হয় অ্যামপ্লিফিকেশন বা বিবর্ধক হিসাবে, যেমন পিএন জাংশন ব্যবহার করা হতো হচ্ছে রেকটিফায়ার হিসাবে, ট্রানজিস্টরকে প্রধান ব্যবহার করা হয় হিসাবে অ্যামপ্লিফায়ার বা বিবর্ধক হিসাবে ব্যবহার আছে, সেটাও আমরা শিখব। কমন এমিটার বর্তনীটা কেমন, আমরা এনপিএন দিয়ে আঁকছি। এমিটারটাকে এখানে এঁকে নিলাম, এমিটারটা মাঝখানে নিচে থাকবে, এদিকে কালেক্টর, এদিকে বেস আছে। দিস ইজ এন পি এন। ওকে, তাহলে সাধারণ নিঃসরণ আমরা আঁকছি এবার। তো বেস কারেন্টটা খুব ছোট হয় কারণ ওখানে রিকম্বিনেশনের পরিমাণটা কম, মোটামুটি মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে বেস কারেন্ট হয়। তো তোমাদের এটা অনেক সময় অনেক স্কুলে প্রজেক্ট দেয়, বর্তনীতে প্র্যাকটিক্যাল করতে পারে, প্র্যাকটিক্যাল তো প্রজেক্ট খাতা তৈরি করতে। তো কেমন বেস কারেন্টটা মাপার জন্য আমরা এখানে একটা অ্যামিটার যুক্ত করব, যেটা বেস কারেন্ট মাপবে আইবি, সেটা মাইক্রো অ্যাম্পিয়ার নিউ এ অর্ডারে কারেন্টটা মাপবে, তাই ওটা হলো মাইক্রো অ্যামিটার ব্যবহার করতে হবে। কালেক্টর কারেন্ট মাপার জন্য তাহলে এখানে আমরা মাপবো আইবি, এখান থেকে আইসি যাচ্ছে, আইসিটা মাপার জন্য আইসি হচ্ছে একটু বড় হয়, অনেকটাই বড়, কারণ যতগুলো আমাদের হোল বা ইলেকট্রন যাবে এমিটার থেকে, এর ক্ষেত্রে ইলেকট্রন যাচ্ছে তার 95% পৌঁছে যাচ্ছে কালেক্টরে, তাহলে ওটা অনেক কারেন্টটা, এর ইনপুট যা কারেন্ট হবে তার থেকে আউটপুট কারেন্ট একটু কম হলেও আমাদের পার্সেন্টেজের দিক থেকে কম হলেও আমাদের কি দাঁড়াচ্ছে বিষয়টা, তাহলে আমাদের সেটা মিলি অ্যাম্পিয়ার এককে মাপতে হবে, তাই আমরা এখানে একটা মিলি অ্যাম্পিয়ার যুক্ত করছি সি। তাহলে এখানে যে অ্যাম্পিয়ার ব্যবহার করব সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। এবার বেসটাকে কমন, তাহলে ব্যাটারি যুক্ত করতে হবে, তার জন্য এটাকে আমি জুড়ে দিলাম, বেস বলছি, এমিটারটা কমন, এমিটার থাকলো। এমিটার কারেন্টকেও মাপতে গেলে মিলি অ্যাম্পিয়ারে যুক্ত করতে হবে, সেটা এখানে দেওয়া দরকার নেই। এবার কি হচ্ছে, ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ দেখছি এই সাইড, তাহলে এই সাইডটা কি বলে দিয়েছি, বাঁ দিকটা ইনপুট, ডান দিকটা আউটপুট। তাহলে ইনপুট ভোল্টেজকে মাপার জন্য এখানে একটা আমরা ভোল্টেজটাকে ভ্যারি করানোর জন্য এখানে রিওস্ট্যাট ব্যবহার করছি, পরিবর্তনশীল রোধ দিয়ে ধরো কোনো মুহূর্তে এটাকে এই জায়গায় কানেক্ট করে তার জন্য একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছি, তাই এখানে যে ভোল্টেজ মাপার জন্য যন্ত্রটা থাকবে ভোল্টমিটার, সে ভোল্টমিটারটা কি মাপবে, সেটা মাপবে ভি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি এন্ড ই, বেস এমিটার, এই ভোল্টেজটাকে বলা হবে বিই, দিস ইজ প্লাস দিস ইজ মাইনাস। তাহলে ব্যাটারিটা দিয়ে এখানে, তাহলে ভিবিটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, আর এই ব্যাটারিটা ডাইরেক্টলি বেসের সঙ্গে কানেক্টেড, তাই এটা নাম দেবো আমরা ভিবিবি। ওকে, তাহলে এটা রিওস্ট্যাট, ইনপুট রেজিস্ট্যান্স, এটাকে ভ্যারি করাবো, ভ্যারি করিয়ে বিভিন্ন ভোল্টেজ ইনপুট ভোল্টেজটা চেঞ্জ করব, তার জন্য আইবি চেঞ্জ হবে। সিমিলারলি আইবির ক্ষেত্রে, আউটপুটের ক্ষেত্রে, তাহলে এদিকটা হলো ইনপুট, এদিকটা হচ্ছে আউটপুট। আউটপুটের ক্ষেত্রে রিওস্ট্যাট ব্যবহার করব, এখানে ব্যাটারি জুড়ে দিলাম, তাহলে এখানে যে ভোল্টেজ কালেক্টর আর এমিটারের মধ্যে যে ভোল্টেজটা মাপা হবে সেই ভোল্টমিটারে সেটাই যেটা মাপবে সেটা হচ্ছে ভিসিই, আর এখানে যে ব্যাটারিটা ব্যবহার করব তার নাম দেবো ভিবিবি। ওকে, তো এই হচ্ছে আমাদের সাধারণ নিঃসরণ। আর কমনের ক্ষেত্রে সে কমনটাকে গ্রাউন্ড করে দিতে হবে, গ্রাউন্ড না করলে কিন্তু ছবি কেটে দেবে। তাহলে এই হচ্ছে সাধারণ নিঃসরণ বর্তনী চিত্র। আশা করি ছবিটা স্পষ্ট বুঝতে পারছো। হ্যাঁ, ছবি ঠিক আছে। তো এবার এখানে ইনপুট আর আউটপুট গুলো লিখে দিই। তাহলে ইনপুট ভ্যারিয়েবল, ইনপুটে কোনটা ভ্যারি করবে, ভিবিই আর হচ্ছে আইবি।
ইনপুট ভোল্টেজ ভিবিই, ইনপুট কারেন্ট আইবি, এই দুটোকে আমরা পরিমাপ করব ইনপুটে, এই দুটোর ভেরিয়েশন দেখব। আউটপুট ভ্যারিয়েবল কোনগুলো? ভিসিই আর আইসি। ওকে, এই দিকটা আমার ফরওয়ার্ডে আছে, পি এর সঙ্গে প্লাস, এন এর সঙ্গে মাইনাস, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াসিং। এদিকটা এন এর সঙ্গে মাইনাস প্লাস দিয়েছি, দ্যাট ইজ রিভার্স বায়াসিং। ওকে, এই হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে। সাধারণ নিশ্চয় কার ক্ষেত্রে লিখেছি, বড় হাতে লিখে দিলাম এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি এটা পিএনপি আঁকতাম কিছুই হতো না, ব্যাটারিগুলো উল্টে উল্টে দিতে হতো। এই ব্যাটারিটা মাইনাস উপরে প্লাস নিচে, এখানে প্লাস উপরে মাইনাস নিচে আছে, চেঞ্জ হয়ে যাবে। এবার আমাদের এখানে তিনটে লেখচিত্র জমাতে হবে। একটা হচ্ছে দিয়েছে, এখান থেকে আমরা বেশ কিছু জিনিস শিখে নেবো, সূত্র সেখান থেকে আসবে। মেইনলি দুটো জিনিস আমরা এখানে শিখবো, তারপরে বেশ কিছু সূত্র, এরপর অ্যামপ্লিফিকেশন সার্কিটটা এর থেকে দেখে নেবো। তো আমাদের প্রথম দেখবো ইনপুট গ্রাফ। ইনপুটের ক্ষেত্রে ইনপুটের ভ্যারিয়েবলগুলো এইগুলো, গ্রাফ ভিআই লেখচিত্র, বৈশিষ্ট্য লেখচিত্র। তো প্রথম চলে আসছি ইনপুট বৈশিষ্ট্য লেখচিত্র। ইনপুট বৈশিষ্ট্য লেখচিত্রের ক্ষেত্রে ভোল্টেজ থাকবে এক্স অক্ষে, ইনপুটে কি কি আছে, ভিবিই আছে, তাহলে এদিকে দেবো ভিবিই, এটা ভোল্ট ইউনিটে মাপছি। আর ইনপুট কারেন্ট কোনটা, আইবি, এটা মাপছি মাইক্রো অ্যাম্পিয়ারে। মনে রাখতে হবে ইনপুট গ্রাফ আঁকার সময় আউটপুট ভোল্টেজটাকে কনস্ট্যান্ট করে দিতে হবে, মানে রিওস্ট্যাটটাকে ফিক্সড করে দিতে হবে এইটাকে। তাহলে এটা ফিক্সড করে দিলে এই ভোল্টেজটা ফিক্সড হয়ে যাবে। তাহলে তার ক্ষেত্রে কি হবে, যেহেতু এটা ফরওয়ার্ড বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে ভিআই লেখচিত্র যেমন হয়, এটা পিএন জাংশন হচ্ছে, পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস, যেমন গ্রাফ হয় কাটিং ভোল্টেজ থাকে, ঠিক একই রকম আমাদের গ্রাফ আসবে। এটা হচ্ছে ভি কাটিং। এখানে দুটো গ্রাফ রেখেছি, দুবার দুটো ভিসি বললাম। ধরো এই গ্রাফটা আঁকার সময় ভিসিটাকে 1 কনস্ট্যান্ট করেছি, ভিসি 1, এটা ভিসি 2, দুটো আলাদা আলাদা আউটপুট ভোল্টেজের জন্য। তাহলে ইনপুট গ্রাফে আঁকার সময় এক্ষেত্রে ভিসি কনস্ট্যান্ট, ইনপুট গ্রাফ ইনপুট বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে লেখচিত্র যখন আমরা করব, তার ক্ষেত্রে ভিসি কে ধ্রুবক করে নিয়ে আমাদের লেখচিত্রটা অঙ্কন করতে হবে। স্পষ্ট দেখা যাচ্ছে না, ঠিক করে দিই। তাহলে এই ক্ষেত্রে কি, এই লেখচিত্রটা তাহলে কি দাঁড়ালো, আইবি ভার্সেস ভিবিই লেখো চিত্র যখন ভিসিই স্থির। ঠিক আছে, এইভাবে আমরা ইনপুট বৈশিষ্ট্য লেখচিত্র পেয়ে যাচ্ছি, এবং এটাকেই বলা হচ্ছে সাধারণ এমিটার বা কমন এমিটার বর্তনীর ক্ষেত্রে, কমন এমিটার বর্তনীর ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য লেখচিত্র কেমন হয় সেটা আমরা চিত্রের সাহায্যে দেখে নিতে পারছি। এরপর চলে আসছি আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র। আউটপুটে কি কি ভ্যারিয়েবল আছে, ভিসি আছে আর আইসি আছে। এই দুটো ভিসি এদিকে এক্স অক্ষে, আইসি থাকবে ওয়াই অক্ষে, সেটাকে বলা হচ্ছে আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র। আমরা এক্ষেত্রে এটা মুছে দিচ্ছি, তোমরা ঠিক করে আমাকে এটা কিন্তু ভালো করে এঁকে নিতে হবে। প্র্যাকটিক্যাল বইতে তোমাদের যদি প্রজেক্ট প্র্যাকটিক্যাল বইতে যে বর্তনীগুলো থাকে সেটা এরকম, তোমাদের টেক্সট বইতে সবসময় এই বর্তনী এরকম বড় বর্তনী দেয় না, ছোট দেয়। পরীক্ষার সময় কিন্তু এটা পরীক্ষায় আনতে দেয় বর্তনীটা। ওকে, তো ভালো করে দেখবে তুমি, ঠিক আছে। আচ্ছা, আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্রটা এখানে আঁকবো, মুছে দিয়ে এটা। তাহলে আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র আঁকার সময়
এদিকে হচ্ছে ভিসিই এক্স অক্ষে, এদিকে থাকবে আইসি, এটা মাপছি মিলি অ্যাম্পিয়ারে, আর এটা মাপছি ভোল্টেজে। এর ক্ষেত্রে কি ঘটে, আমাদের তিনটে রিজিয়ন বা অঞ্চল পাওয়া যায়। একটাকে বলা হয় অ্যাক্টিভ, একটা হলো স্যাচুরেশন, একটা হচ্ছে কাট অফ। তিনটা অঞ্চল থাকবে একটা লেখচিত্রের মধ্যে। প্রথম চলে আসি আমাদের এখানে কি, এটা কি বনাম কি, আইসি বনাম ভিসি যখন আইবি স্থির, ইনপুট কারেন্টকে স্থির রাখা হবে আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র আঁকার সময়। এবার যদি আমরা আইবিটাকে 0 করে দিই, প্রথম যে লেখচিত্র পাওয়া যাবে, যে অঞ্চলটা পাওয়া যাবে সেটা কাট অফ অঞ্চল। কাট অফ অঞ্চলের ক্ষেত্রে দুটোকেই রিভার্স বায়াসে রাখতে হবে। কাট অফ অঞ্চলের ক্ষেত্রে দুটোকেই রিভার্স বায়াসে রেখে কি কি জাংশন, ছবিটা ক্লিয়ার আসছে? ঠিক আছে। কাট অফ অঞ্চল পেতে গেলে একটা দেখা আছে বেস এমিটার, মানে বাঁ দিকটা ইনপুটটা হলো বেস এমিটার জাংশন, আউটপুটটা হলো কালেক্টর এমিটার জাংশন। তাহলে এটা হচ্ছে বেস এমিটার জাংশনটাকে আর কালেক্টর এমিটার জাংশনটাকে দুটোকেই যদি রিভার্স বায়াসে রাখা হয় সেক্ষেত্রে, এবং আইবি 0 থাকে, আইবি যদি 0 হয় সেক্ষেত্রে যে অঞ্চলটা পাই, যে লেখচিত্রটা পাই, সেটা সেই অঞ্চলের মধ্যবর্তী মানে জায়গাটাকে বলা হচ্ছে কাট অফ অঞ্চল বা কাট অফ রিজিয়ন। এই ক্ষেত্রে দুটোই রিভার্স বায়াসে রাখতে হবে, মানে বর্তনী দুটোকেই রিভার্স করে দিলে দেখা যাবে ভিসি বাড়লে আইবিটা 0 যখন, ভিসি বাড়লে আইসি খুব বেশি চেঞ্জ হচ্ছে না। এই যে অঞ্চলটা পেলাম এটাকে বলা হচ্ছে আইবি ইকুয়ালস টু 0। তাহলে এই যে রিজিয়নটা পেলাম, এই রিজিয়নের মধ্যবর্তী অঞ্চলটাকে বা এই অঞ্চলটাকে আমরা বলছি কাট অফ অঞ্চল। তাহলে এই ক্ষেত্রে দুটোই ইনপুট আর আউটপুট দুটোকেই রিভার্স বায়াসে রাখতে হবে, মানে ব্যাটারিটাকে রিভার্স যেভাবে রাখতে হয় সেটা রাখবো আমরা। এরপর তার মানে কাট অফ রিজিয়নে আইবি 0 ধরা হবে, এবং এক্ষেত্রে ভিসি কে বাড়ালেও আইসির ভ্যালু খুব বেশি চেঞ্জ হবে না। এরপর পাবো যেটা, সেটা হচ্ছে আমাদের স্যাচুরেশন রিজিয়ন, দুটোই ফরওয়ার্ড বায়াস, ইনপুটটা ফরওয়ার্ড আছে, আউটপুটটাও ফরওয়ার্ড। দুটোকে যদি ফরওয়ার্ড বায়াস করে দিই সেক্ষেত্রে দেখা যাবে কি, দেখা যাবে ভিসি বাড়তে বাড়তে আইসির মান বাড়ছে। সেক্ষেত্রে আইবির মান 0 থেকে বড়। সবগুলো তিনটা আমি দেখাচ্ছি, বেশি দেখাচ্ছি না। তাহলে এটা হচ্ছে আমাদের যে রিজিয়নটা পেলাম, দিস ইজ কল্ড স্যাচুরেশন বা সম্পৃক্ত অঞ্চল। মানে এই রিজিয়নের পর বা সম্পৃক্ত। তাহলে এই ক্ষেত্রে আইবির মান 0 নয়, এবং দুটোকে রিভার্স বায়াস করে দিয়ে লেখচিত্রের যে স্থানাঙ্কগুলো পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে ভিসি বাড়লে আইসিটা দ্রুত হারে বাড়তে থাকে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। এরপর চলে আসি অ্যাক্টিভ রিজিয়ন, যেটা নরমালি আমরা করে থাকি ইনপুটটা, দিস ইজ ইনপুট, দিস ইজ আউটপুট, এটা রিভার্স বায়াস, ইনপুটটা ফরওয়ার্ড বায়াস, আউটপুট রিভার্স বায়াস। এই ক্ষেত্রেও আইবি নির্দিষ্ট মানের জন্য আমরা যদি এই ক্ষেত্রে ভিসি বাড়াই আইসিটা প্রায় স্থির হয়ে যায়। IB1, IB2, IB3, ঠিক আছে। এইভাবে আমরা লেখচিত্র দেখাতে পারি বিভিন্ন ভোল্টেজের ক্ষেত্রে।
ঠিক আছে, তাহলে আইবি 0 করে পেলাম হচ্ছে আমরা কোনটা পেলাম, আইবি 0 করে পেলাম হচ্ছে কাট অফ অঞ্চল। সেক্ষেত্রে আমরা ভিসিটাকে যদি বাড়াই সেক্ষেত্রে আমাদের আইসির মান খুব চেঞ্জ হচ্ছে না। আবার তারপরে পেলাম আমরা স্যাচুরেশন রিজিয়ন, সেক্ষেত্রে ভিসি চেঞ্জ হলে আইসিটা আমাদের চেঞ্জ হচ্ছে। সেই ক্ষেত্রে এই অঞ্চলে আইসির মানটা আমাদের আইবির সাথে প্রায় আইবি পরিবর্তন হলেও মানে আইসিটা প্রধানত নির্ভর করছে ভিসির ওপর। ভিসি যত বাড়ছে তত আমাদের স্যাচুরেশন রিজিয়ন পেয়ে যাচ্ছি, মানে আইসির মান বাড়ছে। এন্ড ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। এই যে রিজিয়নটা, এই রিজিয়নটার মানে হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন বা সক্রিয় অঞ্চল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র। এরপর আমরা চলে আসবো 3 নম্বর লেখচিত্র। তাহলে ইনপুট হলো, আউটপুট হলো, এরপরটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বা পরিবৃত্তি লেখচিত্র। 3 নম্বর লেখচিত্র যেটা, সেটা হচ্ছে পরিবৃত্তি বা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে ইনপুট কারেন্টের সাথে আউটপুট কারেন্টের ভেরিয়েশন এট কনস্ট্যান্ট ভিসিই। ইনপুট কারেন্ট চেঞ্জ করলে আমাদের আউটপুট কারেন্টের কি চেঞ্জ হয়, ভিসি কনস্ট্যান্ট করে যদি ইনপুট কারেন্টকে বৃদ্ধি করি তাহলে অটোমেটিক্যালি আউটপুট কারেন্টও দেখো বৃদ্ধি পাচ্ছে, দ্যাট ইজ প্রপোর্শনাল। এই ক্ষেত্রে লেখচিত্রটা একদমই মূল বিন্দুগামী সরলরেখা। এক্ষেত্রে এটা কি, আইসি আইবি, আইসি ভার্সেস আইবি যখন ভিসিই স্থির, এটাকে বলা হচ্ছে ট্রান্সফার বৈশিষ্ট্য লেখচিত্র বা পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখচিত্র। এই লেখচিত্র থেকে আমরা একটা ট্যানজেন্ট যদি ক্যালকুলেট করি, নতি নির্ণয় করি, ট্যানজেন্ট করলে বা স্লোপ নির্ণয় করলে সেক্ষেত্রে যে স্লোপটা আসে, এই লেখচিত্রের যে স্লোপ সেটাকে ডিনোট করা হয় বিটা দিয়ে, দ্যাট ইজ ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি অ্যাট কনস্ট্যান্ট ভিসি। ট্রান্সফার রেশিও বা পরিবৃত্তি অনুপাত বলা হয়, বা এটাকে অনেক সময় প্রবাহ বিবর্ধনও বলা হয়ে থাকে। ঠিক আছে, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বা ট্রান্সফার রেশিও। ঠিক আছে, এই লেখচিত্র থেকে যেটা পাচ্ছি, বিটার নাম তাহলে কি দিলাম, পরিবৃত্তি অনুপাত বা ট্রান্সফার রেশিও। ওকে, ইনপুটের চেঞ্জের জন্য, ইনপুট কারেন্টের চেঞ্জের জন্য আউটপুট কারেন্ট কি রেটে চেঞ্জ হচ্ছে, এটার ভ্যালু কমন এমিটারের ক্ষেত্রে সবসময় গ্রেটার দ্যান 1 হবে, বিটার ভ্যালু সবসময় একের থেকে বড় হবে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই তিনটে লেখচিত্র, তো দেখো আমাদের বললো এই যে ট্রান্সফার রেশিও বা বিটা বা বিবর্ধন গুণাঙ্ক বলা হয় এটাকে, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, সেটা আমি কিভাবে আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র থেকে নির্ণয় করব, তো সেটা আমাদের এবার দেখে নিতে হবে। এই লেখচিত্রটা আমি মুছে দিচ্ছি। এটা তো আমাদের সব বইতে থাকে না, খুব কম বইতেই থাকে। এটা আমাদের টেস্ট পেপারে পাওয়া যায় প্রশ্নটা। ট্রান্সফার রেশিওটা বা বিটার ভ্যালুটা কিভাবে আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র থেকে নির্ণয় করা যেতে পারে।
নম্বরের প্রশ্ন, কিন্তু এটা খুব কম বইতেই করে দেওয়া থাকে বা থাকে না বললেই চলে, 99% বইতে বলা থাকে না। তো তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নাও, ধরো আমরা ভিসি বনাম আইসি গ্রাফ আঁকলাম দুটো আইবি ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য। এটা IB1 আর IB2। এবার আমরা কি করলাম, ভিসি এর একটা নির্দিষ্ট মানের জন্য কনস্ট্যান্ট করলাম এখানে। তার জন্য দেখতে পাচ্ছি এই পয়েন্ট আর এই পয়েন্ট, দুটো পয়েন্ট পেলাম। দেখো এই পয়েন্টের করসপন্ডিং আইসি ভ্যালুটা হচ্ছে IC1 আর এখানে করসপন্ডিং আইসি ভ্যালুটা হচ্ছে IC2। ওকে, at constant VC IB এর মান যখন IB1 তখন IC এর মানটা IC1, and for constant VC IB যখন IB2 তখন IC এর মানটা IC2। তাহলে ট্রান্সফার রেশিও বা বিটার ভ্যালুটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো IB এর মানে তাহলে ডেল্টা IB টা কত, IB2 মাইনাস IB1, আর ডেল্টা IC কত, IC2 মাইনাস IC1। তাহলে ভিবিটাকে ভিসিটাকে একটা ধ্রুবক মানে ধরে নিয়ে সেই মানের জন্য এখানে স্থানাঙ্কগুলো বার করে আইসি ভ্যালুগুলো পেলাম, সেখান থেকে ডেল্টা আইসি ডেল্টা আইবি বার করলাম। অতএব বিটা পেয়ে যাচ্ছি IC2 মাইনাস IC1। বিটার ফর্মুলা কি, IC বাই IB at constant VCE by IB2 minus IB1 at constant কোনটাকে স্থির করেছি, VCটাকে স্থির করে দিয়েছি। তাহলে এইভাবে আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র থেকে, যেমন ট্রান্সফার বৈশিষ্ট্য লেখচিত্র থেকে বিটা নির্ণয় করেছি, একইভাবে আমরা আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র থেকে বিটা নির্ণয় করে ফেলতেই পারি। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো তার জন্য খুব ভালো করে তোমাদের এটা শিখে রাখতে হবে। এরপর আমরা চলে যাব কমন এমিটার সার্কিটের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন বা কারেন্ট গেনের রাশিমালা এবং তাদের সম্পর্ক। আমরা একটা কারেন্ট গেইন পেয়ে গেছি বিটা, আর একটা কারেন্ট গেইন ক্যালকুলেট করব। তাহলে এই ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন বা কারেন্ট গেইন ক্যালকুলেট করতে চাইছি। প্রথম চলে আসি দুটো জিনিস। প্রথম হচ্ছে কারেন্ট গেইন, সেটা হলো আলফা। আলফা মানে ডেল্টা আইসি বাই ডেল্টা আইই। কমন কারেন্টের রেসপেক্টে আউটপুট কারেন্টের যে রেট অফ চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট VCE, সেটাকে বলা হচ্ছে আলফা। তাহলে কি হলো, স্থির VCE এর মানের জন্য নিঃসারক প্রবাহের পরিবর্তনের সাপেক্ষে সংগ্রাহক প্রবাহের পরিবর্তনের হার। তাহলে এমিটার আমার VCE কনস্ট্যান্ট করলে আউটপুট ভোল্টেজ এট কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ ভ্যারিয়েশন অফ আউটপুট কারেন্ট উইথ রেসপেক্ট টু
কমন কারেন্ট বা এমিটার কারেন্ট। এই ক্ষেত্রে কমন এমিটারের ক্ষেত্রে কমন কারেন্টটা হচ্ছে আইসি। সিমিলারলি আর একটা কারেন্ট গেন হয়, সেটা হলো বিটা এক্ষুনি পড়েছি, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি at constant VBE, sorry VCE। তাহলে কি দাঁড়ালো, স্থির VCA এর মানের জন্য ভূমি প্রবাহের পরিবর্তনের সাপেক্ষে সংগ্রাহক প্রবাহের পরিবর্তনের হার, সেটাই হচ্ছে বিটা। দুটোই কারেন্ট গেন, এটার একটা নাম বলেছিলাম ট্রান্সফার রেশিও। তো এখন আমরা জানি, কি জানি, যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে আই সমান আইসি প্লাস আইবি। এমিটার কারেন্টকে আমরা দুটো কারেন্টের যোগফল আকারে লিখতে পারি, একটা হচ্ছে কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট। যে কোনো ক্ষেত্রে এমিটার কারেন্ট যদি নেগেটিভ হয়, কালেক্টর কারেন্ট বেস কারেন্ট পজিটিভ, as well as emitter current যদি পজিটিভ হয়, collector current আর base current নেগেটিভ, then net current summation I equals to 0 according to KCL অ্যাপ্লাই করলে সেটা পাচ্ছি। ওকে, তো এবার দেখো এখানে আমরা যদি এখানে এটাকে, তার মানে I, তাহলে অতএব ডেল্টা I মানে I এর পরিবর্তনকে লিখতে পারি ডেল্টা IC প্লাস ডেল্টা IB, মানে I ইকুয়াল টু IC প্লাস IB যেহেতু, তাহলে I এর পরিবর্তন ঘটলে সেটা IC এর পরিবর্তন আর IB এর পরিবর্তনের সমষ্টির সাথে সমান হচ্ছে। তো এটাকে আমরা যদি লিখি, আমরা এটাকে IC দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে ডেল্টা IE বাই ডেল্টা IC 1 প্লাস ডেল্টা IB প্লাস ডেল্টা IC, তাহলে এটা চলে আসছে 1 বাই আলফা ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই বিটা। দেন ফাইনালি কি রিলেশন, 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা ইকুয়ালস টু 1। তাহলে আলফা বিটা রিলেশনটা আমরা পেয়ে গেলাম। দুটো কারেন্ট গেন, কি কারেন্ট গেন আমরা কমন এমিটার সার্কিটে পড়ব, কি সূত্র, সেখান থেকে কি অঙ্ক আসতে পারে, সেই দুটো আমরা মেইনলি কারেন্ট গেন বলতে ট্রান্সফার রেশিওটাই, যদি প্রবাহ বিবর্ধন নির্ণয় করো বলে সেই ক্ষেত্রে তোমরা সব সময় এইটা করবে, বিটাটা নির্ণয় করবে অঙ্কের ক্ষেত্রে। কারণ আলফার মান alpha always less than 1 and beta for common emitter circuits also greater than 1। তো বিটাটা ক্যালকুলেট করবে, গেইন মানে তো বেড়ে যাবে। আবার অ্যামপ্লিফিকেশন যদি বলে, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরও বলা হয়, বিবর্ধন গুণাঙ্কও বলা হয় আলফা বিটাকে। তো এই হচ্ছে আমাদের আলফা বিটা দুটো প্রবাহ বিবর্ধন এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এরপর আমরা চলে আসি বিবর্ধক হিসাবে অ্যামপ্লিফিকেশন, মানে যেটা ট্রানজিস্টরের ফাংশন, যেটা কাজ, ব্যবহারটা আমাদের দেখতে হবে। এখান থেকে কিছু সূত্র শিখব, তার বর্তনী পরীক্ষায় আঁকতে দেয়। বিবর্ধক হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার, বিবর্ধক বর্তনী অবশ্যই কমন এমিটার। সাধারণ নিঃসারক অ্যামপ্লিফিকেশন সার্কিট। ওকে, তো আমরা সেটা আঁকবো।
এখানে লোড রেজিস্ট্যান্স লাগিয়ে দেবে, মানে ওই ছবিটাকে আমি একটু ছোট করে আঁকছি। এখানে আমাদের মিলিয়াম মিটার আছে, এখানে আমাদের মাইক্রো মিটার আছে। এটা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে হচ্ছে। এটাকে আরএলটাকে আর আউটপুটও বলা হয়। এখানে একটা ইনপুট রেজিস্ট্যান্স দেবে, সোর্স দেবে ভি সি সি, এখানে আইবি যাচ্ছে, এখানে আইসি যাচ্ছে, এখানে আই, এখানেও সোর্স দেবে। ইনপুট ফরওয়ার্ড, আউটপুট রিভার্সড। নর্মালি সবসময় অ্যাক্টিভ রিজিয়নে এটাকে কাজ করব। অ্যাক্টিভ রিজিয়নে এটা তাহলে ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে কাজ করবে কোন রিজিয়নে? সক্রিয় অঞ্চলে। সক্রিয় অঞ্চলকে ব্যবহার করা হবে ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করার সময়। তো এবার তো আমাদের অ্যাম্পলিফাই করব এসি কে, তো এসি সোর্সটা যুক্ত করব কোথায়? এখানে একটা ক্যাপাসিটর জুড়ে দিই, ক্যাপাসিটর ছাড়া এসি সোর্স ইউজ করা যায় না। সি ইনপুট, সি আই বা সি ইন, যেখানে একটা এসি সোর্স যুক্ত করে দেওয়া হবে। এসি ইনপুট, সিমিলারলি এদিকেও একটা ক্যাপাসিটর দিয়ে আমরা আউটপুটটা মাপার জন্য সি আউটপুট, সি এই হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার সার্কিট। এবং সেখানে কি কি আমরা দেখতে পাচ্ছি, কোনটা ইনপুট কোনটা আউটপুট। এটা হচ্ছে ভিসিসি, এটাও ভ্যারিয়েবল, রিওস্ট্যাট যুক্ত করাই আছে ধরে নিচ্ছি। এখানে রিওস্ট্যাট তীর দেওয়া মানে ওর সঙ্গে রিওস্ট্যাটটা কানেক্ট করা আছে। তো এবার এখানে আমাদের তিনটে গেন দেখতে হবে। একটা হচ্ছে ভোল্টেজ গেন, কারেন্ট গেন তো পেয়েছি। কারেন্ট গেন মানে প্রবাহ বিবর্ধন, বিভব বিবর্ধন, আর হচ্ছে ক্ষমতা বিবর্ধন বা পাওয়ার গেন। তো সার্কিটটা তোমরা আগে ঠিক করে দেখে নাও কিভাবে আমরা কোনটা ইনপুট দিয়েছি, কোনটা এসি ইনপুটটা কোথায় দেওয়া হচ্ছে, তার জন্য এসি আউটপুটটা কোথায় দেওয়া হচ্ছে সেটা তোমরা পরিষ্কার করে দেখে নাও। তো এখানে কিভাবে ফাংশনটা হয়, এখানে আমরা প্রথমে ইনপুট ভোল্টেজটাকে চেঞ্জ করব। ইনপুট এক নম্বর স্টেপ, ইনপুট বিভব ভোল্টেজ পরিবর্তন করলে আরএল এর যেটা মাপবো সেটা হচ্ছে ভিসিই, অ্যাকচুয়ালি potential difference between emitter and collector। তাহলে ইনপুট ভোল্টেজ যদি পরিবর্তন করলে আইবি পরিবর্তন হয়, মানে ইনপুট কারেন্ট স্টেপ 1। এবার আইবি পরিবর্তন হলে আইসি পরিবর্তন হয়। ইনপুট কারেন্ট পরিবর্তন হলে আইসি পরিবর্তন হয়, পরিবর্তন হবে। আইসি যদি পরিবর্তন হয় তাহলে লোড রোধের দু প্রান্তে যে আউটপুট ভোল্টেজ মানে ডিসি আউটপুটটা আমি লোড রোধের এগেইনস্টে মাপবো। এর ফলে আরএল এর দুই প্রান্তে
RL এর দুই প্রান্তে আউটপুট ভোল্টেজ পরিবর্তন হবে। তাহলে এই স্টেপ কটা মনে রাখতে হবে। আমরা যদি ইনপুট ভোল্টেজের পরিবর্তন করি তাহলে ইনপুট কারেন্ট মানে আইবি পরিবর্তন হবে, আইবি পরিবর্তন হলে আইসি পরিবর্তন হবে, আইসি যদি পরিবর্তন হয় আরএল এর বিভব পার্থক্য মানে হচ্ছে ভিসি যেটা সেটা হচ্ছে আইসি আরএল সেটা পরিবর্তন হচ্ছে। তাহলে এইভাবে আউটপুট, তাহলে ভি আউটপুট মানে কি, ভি আউটপুট তার মানে হচ্ছে আইসি ইন্টু আরএল, তার মানে আইবি চেঞ্জ করছি মানে আমরা, আর ভি ইনপুট মানে কত, আইবি ইন্টু আর ইন। ওকে, তাহলে ইনপুট, তো দেখা যাচ্ছে ইনপুট ভোল্টেজ চেঞ্জ করলে আইবি চেঞ্জ হলো, আইবি চেঞ্জের জন্য আইসি চেঞ্জ, আইসি চেঞ্জ হলে আইসি আর এলটা চেঞ্জ। তো দেখা যাচ্ছে এক্ষেত্রে আউটপুট ভোল্টেজের যে চেঞ্জ পরিবর্তন সেটা কিন্তু ইনপুট ভোল্টেজের পরিবর্তনের থেকে অনেকটাই বেশি, অর্থাৎ সেক্ষেত্রে ভোল্টেজটা কিন্তু গেইন হয়েছে বা বিবর্ধন হয়েছে। এবং কারেন্ট গেইন তো হয় ইনপুট কারেন্ট চেঞ্জের জন্য, আউটপুট কারেন্টের চেঞ্জ, আইসির চেঞ্জটা বেশি হয়, আইবির চেঞ্জের করার জন্য আইসির যে চেঞ্জ সেটা কিন্তু অনেকটা বেশি এবং সেটা প্রপোর্শনাল। তার মানে আউটপুট ভোল্টেজের যে চেঞ্জ সেটা ইনপুট কারেন্টের চেঞ্জের সাথে সমানুপাতিক। ওকে, তো তাহলে এখানে আমরা যেগুলো গেইনগুলো ক্যালকুলেট করব, প্রথম চলে আসছে 1 নম্বর, প্রবাহ বিবর্ধন এই বর্তনীর বিটা সমান আইসি বাই আইবি। অঙ্কের ক্ষেত্রে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি এটা বার করব, এটা বলা হচ্ছে প্রবাহ বিবর্ধন বা আইসি বাই আইবি অঙ্কের ক্ষেত্রে। 2 নম্বর, বিভব ভোল্টেজ গেইন মানে বিভব বিবর্ধন, অ্যাম্প্লিফিকেশন অফ ভোল্টেজ, অ্যাম্প্লিফিকেশন ভোল্টেজ কি মানে কি আউটপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, ভি আউটপুট বাই ভি ইনপুট। তাহলে সেটা এবিটা কত চলে আসছে, অ্যাম্প্লিফিকেশন অফ ভোল্টেজ আইসি বাই আইসি আর আউট, আর এল মানেই তার আউট, বাই আইবি আর ইন। তার মানে এবি পেয়ে গেলাম বিটা ইন্টু আর আউটপুট বাই আর ইনপুট। সূত্রগুলো খেয়াল রাখতে হবে, এটা হলো ভোল্টেজ গেইনের সূত্র, এইটা হলো কারেন্ট গেইনের সূত্র, অঙ্ক করতে গেলে কাজে লাগবে। আর একটা হচ্ছে ক্ষমতা বিবর্ধন পাওয়ার গেইন, পাওয়ার গেইনটা আমি এখানে মুছে দিচ্ছি, সেটা এখানে লিখব, পাওয়ার অ্যাম্প্লিফিকেশন। 3 নম্বর, ক্ষমতা বিবর্ধন পাওয়ার অ্যাম্প্লিফিকেশন অফ পাওয়ার মানে ভোল্টেজ ইনটু কারেন্ট ভিআই, that is V output, that is এটা কেন করে লিখি P output by P input, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। তাহলে এটা কত চলে আসছে, V output into I output, V input into I input। তাহলে that is voltage gain into current gain। তাহলে ভিটা দিয়ে গুণ করতে হবে, তাহলে পাওয়ার গেইনের সূত্র চলে এলো ক্ষমতা বিবর্ধন অ্যাম্প্লিফিকেশন অফ পাওয়ার, এভি কত এসেছিল, তাহলে বিটা স্কয়ার আর আউট বাই আর ইন। আর আউটপুট মানে হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স বাই বেস রেজিস্ট্যান্স ইনটু বিটা, স্কয়ার করলে পাবো ক্ষমতা বিবর্ধন বা পাওয়ার গেইন। ভোল্টেজ গেইনের ক্ষেত্রে কি পেলাম, বিটা ইনটু আর আউটপুট বাই আর ইনপুট। আর
কারেন্ট গেনের ক্ষেত্রে পেলাম বিটা ফর্মুলা আইসি বাই আইবি। তো এই সূত্রগুলো আমাদের কিন্তু ভালো করে তৈরি করতে হবে, এখান থেকে আমাদের অঙ্কও আসবে। একটা অঙ্ক দেখা যাক। বলছে একটি সিলিকন ট্রানজিস্টরের কোশ্চেন, একটি সিলিকন ট্রানজিস্টরের ইনপুট রোধ 700 ওহম, মানে আর ইনপুট, ভূমি প্রবাহ মাত্রা মানে বেস কারেন্ট 20 মাইক্রোঅ্যাম্পিয়ার পরিবর্তিত হলে সংগ্রাহক প্রবাহ মাত্রা মানে আইসি 3 মিলিঅ্যাম্পিয়ার পরিবর্তিত হয়। 3 মিলিঅ্যাম্পিয়ার পরিবর্তিত হয়। আইসি চেঞ্জ ডেল্টা আইবি বলে দিয়েছে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার, ডেল্টা আইসি বলে দিয়েছে 3 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, ট্রানজিস্টরটি কমন এমিটার পদ্ধতিতে যুক্ত করলে লোড রোধ, ট্রানজিস্টরটি সাধারণ নিঃসারক সংযোগে যুক্ত থাকলে লোড রোধ 10 কিলো ওহম, 10 কিলো ওহম হলে বিবর্ধনের বিবর্ধন ও ক্ষমতা বিবর্ধন, খুবই সহজ অঙ্ক, ক্ষমতা বিবর্ধন নির্ণয় করো। একদম সূত্রে পেলে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। কি কি দেওয়া আছে? ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে 700 ওহম, আউটপুট রেজিস্ট্যান্স দ্যাট ইজ লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে 10,000 ওহম। ওকে, এখানেই বুঝতে পারছি আউটপুট বাই ইনপুট করলে অনেকটা গেইন হয়ে যাচ্ছে। নেক্সট ডেল্টা আইবি বলে দিয়েছে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার, দ্যাট ইজ 20 × 10⁶ অ্যাম্পিয়ার। আর ডেল্টা আইসি বলে দিয়েছে 3 × 10⁻³ অ্যাম্পিয়ার। ওকে, এই হচ্ছে ডেটা। উই হ্যাভ টু ক্যালকুলেট value of current gain, voltage gain and power gain। তাহলে বিটা কত আসছে? বিটা হচ্ছে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি at constant VCE। তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করে নেব, কত আসে কি না আসে দেখে নেব। তাহলে কত আসছে? ডেল্টা 3 × 10⁻³ ডিভাইডেড বাই 20 × 10⁻⁶, 150। প্রথমটা হলো 150, তাহলে বিটা হলো প্রবাহ বিবর্ধন হলো 150, একক থাকবে না। আচ্ছা, ভোল্টেজ গেইনের সূত্র কি? বিটা ইনটু আর আউট বাই আর ইন, বিটা ইনটু আর আউটপুট বাই আর ইনপুট। তাহলে বিটা হলো 150 ইনটু আর আউটপুট কত দেওয়া আছে? 10,000 ডিভাইডেড বাই 700
divided by 700, that is 2.2142.85. এটা হলো ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন, amplification of power, that is beta square into R output by R input, that is 150 স্কয়ার হয়ে যাবে। এটা আর কোনো পার্থক্য হবে না। আমরা এটা করে নিই ক্যালকুলেশন। এটা চলে আসছে অনেক বড়, 3.21428.57 মানে 6। তাহলে এটা হলো পাওয়ার গেইন। দেখতেই পাচ্ছি কত বেশি কারেন্ট গেইন, তিনটে আমরা ক্যালকুলেট করে ফেলেছি। এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় হামেশাই আসে, তোমাদের কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। খুব সহজ অঙ্ক, কিন্তু সূত্রগুলো খেয়াল রাখতে হবে। এরপর একটা আমরা প্রবলেম করব, মহাদেব দাসখান থেকে বর্তনী চিত্র দেওয়া আছে, সেখান থেকে আমাদের প্রবলেম আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখে নিই। বর্তনীটা দিয়ে দিয়েছে, বর্তনীটা আমি এঁকে নেব। অনুশীলনী 9 নম্বর অঙ্ক, পৃষ্ঠা নম্বর 1021। এখানে দিয়েছে এরকম, এটা আইসি, এদিকে আইবি, আর এখানে দেওয়া আছে হচ্ছে ব্যাটারি, এরকম যুক্ত করেছে। আর এখানে দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে 8 ভোল্ট, দ্যাট ইজ এটা ভিসিসি। আর এখানে একটা লোড রেজিস্ট্যান্স আছে, এটাকে আরসি নাম দিচ্ছে ওরা, ঠিক আছে, আরসি। এই আরসির মধ্যে ভোল্টেজ ড্রপ বলে দিয়েছে হচ্ছে আমাদের 0.5 ভোল্ট, আর আরসি ভ্যালু বলে দিয়েছে, আরসি ভ্যালু আমাদের এখানে বলে দিয়েছে হচ্ছে কত, 800 ওহম। ওকে, আর আলফা বলে দিয়েছে, আলফার মানটা বলে দিয়েছে 0.96। কি ক্যালকুলেট করতে? এই হলো বর্তনী। এই বর্তনী দেওয়া আছে দাসখানের বইতে, কোশ্চেন নম্বর 9, অনুশীলনী 1021 পেজ। ওকে, সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ মানে ভিসিই কত, ভিসিই কত ক্যালকুলেট করতে হবে, আর আইবি কত, মোস্ট প্রবাবলি, হ্যাঁ আইবি কত। তো দেখো, আমরা এটাকে সমাধান করব সহজ উপায়। তো এটা হলো এমিটার, কালেক্টর, তাহলে এই দুটোর মধ্যে যে ভোল্টেজ ড্রপ, এটা কত বার করতে হবে। এখানে আমরা যদি ভাবে এই ভোল্টেজটাই কিন্তু এখানে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আমরা লিখতে পারি ভিসিই প্লাস আইসিআরসি সমান হচ্ছে ভিসিসি, ভিসিই প্লাস আইসিআরসি সমান ভিসিসি। তো আইসিআরসি ভ্যালুটা কত দেওয়া আছে, এখানে দেখো আইসি কারেন্ট যাচ্ছে, আইসিআরসি ভ্যালুটা বলে দিয়েছে 0.5 ভোল্ট। তাহলে ভিসিই চলে আসছে, ভিসিই প্লাস 0.5, এটা দেওয়া আছে 8 ভোল্ট 8, তাহলে ভিসিই চলে এলো 7.5 ভোল্ট। তাহলে ভিসি এর মান পেয়ে গেলাম 7.5 ভোল্ট। এবার দেখো আবার আইসিআরসি দেওয়া আছে 0.5 ভোল্ট, তার মধ্যে আরসি মান বলেছে 800 ওহম, তাহলে আইসিটা কত হবে, অতএব 800 আইসি ইনটু 800 ইকুয়ালস টু 0.5, দেন আইসি চলে এলো ফাইনালি 0.5 বাই 800 অ্যাম্পিয়ার। তাহলে আইবি ক্যালকুলেট করতে হবে, আলফা মানে কি, আইসি বাই আইবি। তাহলে অতএব আলফা সমান এখন জানি আইসি বাই আইবি, অতএব আইবি চলে এলো আইসি বাই আলফা। তাহলে কত এসছে, 0.5 বাই 800 ডিভাইডেড বাই আলফা 0.96।
0.96। তাহলে এইভাবে আমরা উত্তরটা কত আসছে আমরা এবার দেখে নেব এখান থেকে। পয়েন্ট 5 বাই 800 এটা আসছে 6 পয়েন্ট এটা 0.625 মিলি অ্যাম্পিয়ার। 0.625 মিলি অ্যাম্পিয়ার আসছে আইসির ভ্যালু। তাহলে আইবিটা হবে ওটা মানে 0.625 বাই 0.96। ও সরি আইসি বাই আই ভুল লিখলাম আমি, আইসি বাই আই হবে, এটা তো বিটা লিখেছিলাম তাই আমাদের মনে হচ্ছে সূত্রটা যেন ভুল আছে। তো এখান থেকে আমরা আইটা যদি বার করে নিই তাহলে আইটা কত আসছে এটা বার করি। আই এর ভ্যালুটা আসছে 0.651 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইবিটা কত হবে, আইসিটা বেরিয়ে গেল, আইটা বার করলাম, তাহলে আইবি হবে আইবি মানে আই ই মাইনাস, ওটা আমি খেয়াল করিনি, ওটা মনে করছি বিটা দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আলফা সূত্র আইসি বাই আই। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 0.651 মাইনাস 0.625 দ্যাট ইজ 0.026 মিলি অ্যাম্পিয়ার। আমরা উত্তরটা মিলিয়ে নেব। আমার ডাউট হলো কখন, দেখো আমি জানি আইবির মান সবসময় আইসির থেকে ছোট হয়, তো আমি সূত্রটা ভুল লিখেছিলাম কিন্তু মাথার ভিতর কাজ করছে আইবিটা তাহলে এটা 0.96 দিয়ে ভাগ করলে তো বড় হবে, ছোট তো হওয়ার চান্স নেই। তখন আমার মনে হলো আমি সূত্রটা একটু ভুল লিখে ফেলেছি, আলফা মানে হচ্ছে আইসি বাই, এটা বিটা দেওয়া থাকলে এখান থেকে একটা কাজ করতে পারি, আমরা বিটাটা বার করে নিয়ে ডাইরেক্ট কিন্তু ক্যালকুলেট করতে পারি, এটা একটা ফার্স্ট প্রসেস। সেকেন্ডলি আমরা করতে পারি, ধরো এখন 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা ইকুয়ালস টু 1, তাহলে বিটা কত চলে এখান থেকে আমাদের কত হচ্ছে 1 বাই আলফা কত আছে 0.96 মাইনাস 1 বাই বিটা ইকুয়ালস টু 1, তাহলে বিটাটা কত চলে আসছে এখান থেকে আমরা ক্যালকুলেট করে নেব। 1 বাই 0.96 এটা আসছে মাইনাস 1 যেটা হলো 24, বিটা আসছে 24, তাহলে বিটা যদি 24 আসে, বিটা মানে তো আইসি বাই আইবি, এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারতাম আইবি ভ্যালুটা। তাহলে এখান থেকে আইবি চলে আসছে আইসি বাই বিটা, সেটাও ক্যালকুলেট করে দিই। আইসি কত বেরিয়েছিল 0.62, এটা উত্তরটা আসে কিনা দেখি। 0.625 ডিভাইডেড বাই 24, হ্যাঁ 0.026, সেম 0.026 মিলি অ্যাম্পিয়ার। খেয়াল রাখতে হবে আইবি কিন্তু সবসময় আইসি থেকে ছোট হবে, আর আইটা আইসি থেকে সবসময় বড় হবে, কারণ আমাদের কি জানি আই সমান আইসি প্লাস আইবি। এই জায়গাটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। আমি সূত্র ভুল লিখে ফেলেছিলাম কিন্তু আমার ধারণাটা ঠিক আছে যে আইবিটা ছোট হতে হবে, আইসি যা আসবে আইবি মানে তার থেকে অবশ্যই ছোট হবে, আর আইই যেটা সবসময় বড় হবে। ওই দুটো প্রসেস, এটা হচ্ছে মেথড 2, প্রসেস 2। সেকেন্ড প্রসেসের প্রবলেমটা সলভ করে উত্তরটা আমরা মিলিয়ে নেব। উত্তরটা আছে 0.026 পার মিনিট। তাহলে পেয়ে গেলাম, আমরা প্রবলেমটা করে ফেললাম। এটা খুব একটা ভালো প্রবলেম ছিল, তো তোমরা দেখে নাও ঠিক করে প্রবলেমটা। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, আর তোমাদের যে বই আছে ছায়া প্রকাশনী মনে হয় বেশিরভাগ জনের আছে, ওখানে অনুশীলনের অঙ্কগুলো করার চেষ্টা করবে। এই টাইপের অঙ্ক থাকতে পারে বা সূত্রগুলো দিয়ে, তো অঙ্কগুলো করে ফেলবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। আর ট্রানজিস্টরের সামান্য কিছু অংশ বাকি থাকলে এবং কিছু প্রশ্ন আমি আলোচনা করব। ট্রানজিস্টরের কয়েকটা জায়গার আমাদের ফিডব্যাক সার্কিট আছে, ওটা একটু বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো আজকে এখানেই আমি কমপ্লিট করছি আলোচনা। ঠিক আছে, তোমরা ভালো করে অবশ্যই দেখবে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। আর ট্রানজিস্টরের বিবর্ধন বর্তনী আর নিঃসরণ, যেটা সাধারণ নিঃসরণ বর্তনী, যেটা শিখিয়ে দিলাম, ওটা কিন্তু ভালো করে এঁকে প্র্যাকটিস করবে, লেখচিত্রগুলো এঁকে প্র্যাকটিস করবে। এবছর কিন্তু আসতেই পারে বোর্ড এক্সামের জন্য। আর অঙ্কগুলো মেনলি যে নিট এই পরীক্ষায় এসে থাকে, তো এই ধরনের অঙ্কই আসে। কমন এমিটার দিয়েই দেবে, যা শিখিয়ে দেবে এর বাইরে কোনো অঙ্ক আসবে না, এগুলো শিখলেই যথেষ্ট। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, তোমরা ভালো করে দেখবে অবশ্যই।